আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ডিজিটাল প্রযুক্তির আরো একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফারজানা কবির, তোমাদের ডিজিটাল প্রযুক্তির শিক্ষক। কেমন আছো তোমরা? আমি তো জানি তোমরা নিশ্চয়ই ভালো আছো। তো ডিজিটাল প্রযুক্তির ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে নিশ্চয়ই বুঝতে পারছো। যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই ফ্যাসিলিটেটরকে জানাবে। আর আজকে আমরা আবারও শিক্ষণ অভিজ্ঞতা 1 থেকে সেশন 4 নিয়ে আলোচনা করব, যেখানে আমাদের শিক্ষণ অভিজ্ঞতাটি রয়েছে তথ্য যাচাই অভিযান এবং সেশন 4 রয়েছে তথ্যের সমন্বয়। আমরা তথ্য যাচাই করেছিলাম সেশন 2-তে। সেশন 3-এ আমরা দেখেছি যে কিভাবে আমরা ভুল তথ্য ছেকে ফেলবো, এবং আজকে আমরা তথ্যের সমন্বয় করব। তথ্যের সমন্বয় বলতে বুঝছি আমরা যে বিভিন্ন জায়গা থেকে তথ্যগুলো পাই সেগুলোকে আমরা একসঙ্গে করব, তাই না? তাহলে চলো আমরা দেরি না করে শুরু করি। স্প্রেডশিট ব্যবহার করে তথ্যের সমন্বয় করা যায়। আমরা এখানে একটা নতুন নাম শিখলাম, সেটি হচ্ছে স্প্রেডশিট। স্প্রেডশিটটা কি সেটা আমরা কিছুক্ষণ পরেই দেখব। আমরা আজকে এটি হাতে কলমে দেখব, মানে আমরা সফটওয়্যার স্প্রেডশিট ব্রাউজ করব, কিভাবে কাজ করে স্প্রেডশিট সেটাও আমরা দেখব। তো স্প্রেডশিট ব্যবহার করে তথ্যের সমন্বয় করা যায়, এটি আমরা আগেও জেনেছি। আজকে সরাসরি স্প্রেডশিট ব্যবহার করে উপাত্ত বা ডেটাকে সমন্বয় করে বা সমন্বয় করার সহজ কিছু নিয়ম আমরা অনুশীলন করব। তার আগে আমাদেরকে কিন্তু জানতে হবে যে স্প্রেডশিটটা দেখতে কেমন এবং স্প্রেডশিটে কি কি রয়েছে। তো স্প্রেডশিট আমরা যদি আরও আগে দেখে থাকি, এটা হচ্ছে আমাদের গাণিতিক ক্যালকুলেশন বা গাণিতিক সমাধান করতে সাহায্য করে কম্পিউটারের মাধ্যমে। তো সেখানে আমার কিছু কলাম রয়েছে, কিছু রো রয়েছে এবং কিছু সেল রয়েছে। স্প্রেডশিটটা দেখতে অনেকটা এইরকম, ছোট ছোট ঘর পাবো আমরা এখানে। এই ঘরগুলোকে আমরা বলছি সেল। এই যে আমাদের ঘরগুলো, এটা হচ্ছে এক একটা সেল। যেমন এখানে এটা একটা সেল, এইটা একটা সেল। আমরা যতগুলো এখানে পাচ্ছি, এই যে আমাদের চারকোনা যে ঘরগুলো রয়েছে, চারকোনা বলতে আমাদের যে আয়তাকার যে ঘরগুলো রয়েছে সেগুলো সবই কিন্তু এক একটি সেল। ঠিক আছে, CELL সেল। তো এখন আমরা প্রত্যেকটা সেলের জন্য কিছু উপরে দেখতে পাচ্ছি ABCD রয়েছে, আর এই পাশ থেকে 1 2 3 4 রয়েছে। এই যে ABCD এইগুলো যে রয়েছে, এগুলোর নাম হচ্ছে এক একটা কলাম। এগুলোকে আমরা কলাম হিসেবে চিহ্নিত করছি। এই যে একটা উপর থেকে নিচ পর্যন্ত জ্বলে গিয়েছে যে ঘরগুলো, এগুলো হচ্ছে কলাম। আর এইভাবে ডান থেকে বামের দিকে বা বাম থেকে ডানের দিকে যে ঘরগুলো গিয়েছে, এগুলোকে আমরা সারি বলছি। এগুলোর নাম হচ্ছে, ইংলিশে আমরা যদি বলি, এগুলোকে আমরা নাম দিয়েছি রো। এখানে কতগুলো রো রয়েছে? 1 2 3 4 5 6। এভাবে দেখো এখানে 15টি রো রয়েছে, এবং কলাম যদি আমি চিন্তা করি, A থেকে F পর্যন্ত আমার বেশ কিছু কলাম রয়েছে। ঠিক আছে, সো আমরা দেখে নিলাম আমরা তিনটা বিষয়ের সাথে যুক্ত হলাম, সেল, কলাম এবং সারি। তো এখানে আমরা সেল, রো এবং কলাম দেখে নিয়েছি। এখন আমরা আরও যদি একটু পড়ে নেই যে এই স্প্রেডশিট শেখার জন্য আমরা কোন সফটওয়্যারটি ব্যবহার করব। যে সফটওয়্যারটি ব্যবহার করে আমরা স্প্রেডশিট শিখবো তার নাম হচ্ছে এক্সেল। মাইক্রোসফট এক্সেল দিয়ে আমরা কিন্তু স্প্রেডশিটে কাজ করব, এবং সেখানে আমরা জেনেছি ABCD ঘরগুলো হবে আমার কলাম এবং 1 2 ঘরগুলো হবে আমার রো। এই ঘরগুলোকে বলা হয় সেল, এবং প্রত্যেকটা সেলকে আমরা প্রথমে তার কলামের নাম এবং তারপরে তার রোয়ের নাম দিয়ে প্রকাশ করে থাকি। যেমন দেখো A6 B6, এগুলো দিয়ে আমরা কি বুঝবো? A6 হচ্ছে A নাম্বার কলামের 6 নাম্বার রোতে যে আবার সেলটা রয়েছে সেটিকে আমরা বুঝবো। যেমন আমরা যদি দেখি আমাদের আগের যে স্লাইডটি ছিল সেখানে A6 কোডটি, এই যে দেখো A নাম্বার কলাম থেকে 6 নাম্বার সারি, এই যে A6। ঠিক আছে, তো এই কলাম, এই সেলটাকে নির্দেশ করছে A6 দিয়ে, তাই না? একইভাবে আমরা যদি এখন C8 চিন্তা করি, তোমরা কি বলতে পারবে C8 কোথায় আছে? হ্যাঁ, C থেকে যদি আমরা দেখি এই পাশে আমরা চলে আসব, আর 8 হচ্ছে এদিক থেকে আমরা যাব। 8 এর ঘর হচ্ছে এইটা, আর C এর ঘর হচ্ছে এইটা। তার মানে আমার এই যে সেলটা, এইটাই হচ্ছে আমার C8।
তো নিশ্চয়ই তোমরা বুঝে গিয়েছো কিভাবে আমরা কলাম এবং সেলকে ডিফাইন করছি আমাদের এবিসিডি কলাম নাম্বার দিয়ে 1 2 3 4 রো নাম্বার দিয়ে। এখন এই যে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোই তো আমার গাণিতিক কাজ, তাই না? এই কাজগুলো আমরা ক্যালকুলেটর ব্যবহার করে করি, কিন্তু এটা যখন আমরা কম্পিউটারে কোনো সফটওয়্যার দিয়ে করব সেক্ষেত্রে আমার ফর্মুলা ব্যবহার করতে হয়, অথবা আমাকে কি ব্যবহার করতে হবে, ফাংশন ব্যবহার করতে হবে। সেটা আমরা দেখব কিভাবে এগুলো ব্যবহার করে আমাকে এই গাণিতিক কাজগুলোকে সমাধান করতে হয়। এখন আমরা যখন কম্পিউটারে লিখি আমার কিন্তু হাতে প্রেস করতে হয় যদি সেটা টাচ মনিটর হয়। যেমন আমরা মোবাইল স্ক্রিনে যখন কাজ করি আমাদের হাত দিয়ে কিন্তু আমরা আমাদের ইনপুটগুলো দিচ্ছি, কিন্তু আমরা যখন কম্পিউটারে কাজ করি, ডেস্কটপে কাজ করি, ল্যাপটপে কাজ করি, আমাদেরকে কিবোর্ড থেকে কি প্রেস করতে হয়। কি যখন আমরা প্রেস করি সেক্ষেত্রে আমাকে যোগের ক্ষেত্রে যে কিবোর্ডের সাধারণ কি রয়েছে প্লাস, সেই প্লাস চিহ্নটি আমাকে ব্যবহার করতে হয়। আমরা সবাই জানি আমাদের কম্পিউটারের কিবোর্ডে প্লাস নামে একটি চিহ্ন রয়েছে, সেটা দিয়ে আমরা যোগ করব। বিয়োগের ক্ষেত্রে আমরা ব্যবহার করি মাইনাস চিহ্নটি। গুণের ক্ষেত্রে আমরা কি জানি, আমরা কিন্তু গুণের ক্ষেত্রে বেসিক্যালি ক্যালকুলেটরে এই ক্রস সাইডটা দেই, কিন্তু এটাকে যখন আমরা কিবোর্ডে ইউজ করি এটাকে বোঝায় আসলে আমাদের ইংরেজি বর্ণ এক্স। এটা কিন্তু ক্রস সাইনটা গুণ হিসেবে বিবেচনা হয় না, সেক্ষেত্রে আমাকে কি দিতে হবে, এই যে এখানে একটা অ্যাস্টেরিক সাইন, আমাদের এইরকম একটা সাইন আমাদের কিবোর্ডে রয়েছে, এটাকে ব্যবহার করে আমরা কিন্তু গুণের কাজটি করে নিচ্ছি। ঠিক আছে, আমরা গুণের ক্ষেত্রে আমরা এই অ্যাস্টেরিক সাইনটা ব্যবহার করব। আর এখানে একটা স্ল্যাশ রয়েছে, এটা দিয়ে আমরা করব ভাগের কাজ। আমাদের কিবোর্ডে কিন্তু এই ভাগের জন্য এরকম কোনো অপশন নেই, এরকম কোনো কি নেই কিবোর্ডে। তাহলে আমরা কিভাবে ভাগ করব? এই যে স্ল্যাশ বাটনটা রয়েছে আমাদের কিবোর্ডে, এটাকে চাপলেই আমাদের ভাগের কাজটি হয়ে যাবে। সো নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম। এখন আমরা স্ক্রিনে এখানে একটি উইন্ডো দেখতে পাচ্ছি। আমাদের এ কলামে রয়েছে ক্লাস 6 এবং কিছু স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্ট 1 থেকে স্টুডেন্ট 10। আমাদের বি কলামে তাদের অ্যাটেন্ডেন্স দেওয়া আছে, 6-এ তারা কতদিন উপস্থিত ছিল। একইভাবে আমাদের সি কলামে এই 7-এ যে স্টুডেন্টগুলো গেল তাদের অ্যাটেন্ডেন্সটা আবার ডি কলামে দেওয়া আছে। এই কাজটি আমরা এখন করব কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে। তার মানে কোন সফটওয়্যার দিয়ে আমরা কাজটি করব? অবশ্যই মাইক্রোসফট এক্সেল দিয়ে। এখন আমরা সফটওয়্যারের কাজে যাব। আমরা আবার দেখে নিব কিভাবে আমরা সফটওয়্যারের কাজ করছি। সো সফটওয়্যারের কাজে যাওয়ার জন্য অ্যাগেইন আমরা আমাদের ডেস্কটপে চলে আসলাম। ডেস্কটপ থেকে আমি বলেছিলাম আমাদের একটা সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে, এমএস অফিস। সেখান থেকে আমরা এক্সেল যেটা রয়েছে মাইক্রোসফট এক্সেল, সেখানে আমরা যাব। নিউতে গিয়ে আমরা কিন্তু ইনস্টল করা থাকলে এই যে মাইক্রোসফট এক্সেল পেয়ে যাব। এই যে দেখো মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট দেখা হয়েছে, এই যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এখানে ক্লিক করলেই আমরা কিন্তু একটি নতুন ওয়ার্কশিট পেয়ে যাব। তো যেটা আমরা ছবিতে দেখছিলাম সেটা এখন আমরা বাস্তবে দেখে দিচ্ছি যে আমাদের এক্সেলের পেজটা কত স্প্রেডেড, কতটা ছড়ানো। স্প্রেডশিটের মানে হচ্ছে ছড়ানো পাতা। তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের কলাম রয়েছে এ থেকে সম্পূর্ণ এস পর্যন্ত, এর বাইরে আরও আছে, এদিকে আরও অনেকগুলো রয়েছে। আর এখানে আমাদের রো দেখতে পাচ্ছি 1 থেকে 22 পর্যন্ত দেয়া আছে, আরও রয়েছে। তো এটা হচ্ছে আমার পাতা যেখানে আমরা কাজগুলো করব। আর এই যে উপরে যে ট্যাবটা রয়েছে এখানে আবার বিভিন্ন রকমের টুলস রয়েছে, যেই টুলসগুলোকে ইউজ করে আমরা আসলে এখানে হিসাব নিকাশগুলো করব। ঠিক আছে, সো আমি এখানে তোমাদের বইতে যেই ছকটি রয়েছে সেটি আমি এখানে টাইপ করব। যেমন আমি যদি একটু বইতে পেজ নাম্বার 16-তে যাই, আমরা তখন পেজ নাম্বার 16-তেই ছিলাম, সেই পেজ 16-তেই আমাদের যে টেবিলটি রয়েছে সেটি আমরা এখানে এখন টাইপ করে নিই, তাহলে আমরা কাজ করতে সুবিধা হবে। সো আমরা এখন টাইপ শুরু করি। সিম্পলি আমি মাউসে কার্সর নিব, যেই ঘরে আমি ডেটা ইনসার্ট করব বা ডেটাকে আমি বসাবো সেখানে নিচ্ছি। প্রথমে আমি ক্লাস 6 লিখে নিচ্ছি, তারপরে আমার আরেকটা কলাম ছিল সেখানে ছিল অ্যাটেন্ডেন্স ছিল, সেটা ছিল ডে। তো আমি দেখতে পাচ্ছি যে এইখানে আমার এই কলামটা বেশ বড় একটু জায়গা নিয়েছে, যার সাথে আমার এটা মিল নেই।
আমিও একটু টেনে দিই, তাহলে এই ঘরটা আমার বড় হয়ে ব্যালেন্স হয়ে যাবে। যে দেখো উপরে প্রত্যেকটা ঘরকে টানার জন্য একটা প্লাস সাইন আসছে। এই প্লাস সাইনে ধরে আমি যখন ড্র্যাগ করব, মাউসের রাইট বাটন চাপ দিয়ে ধরে রেখে আমি যখন ডানে বামে নিব, তখন কিন্তু আমি কলামগুলোকে অ্যাডজাস্ট করতে পারবো। চাইলে একে বড় করতে পারবো, চাইলে ছোট করতে পারবো। তো অ্যাটেন্ডেন্সটা দেওয়ার পরে তারপর রয়েছে ক্লাস 7, তারপরে আবার রয়েছে অ্যাটেন্ডেন্স, এবং এখানেও রয়েছে ডে। তো আবারও একটা অসামঞ্জস্যতাপূর্ণ একটা প্রবলেম ক্রিয়েট হলো। এটাকে আমরা কি করব, এই যে প্লাস সাইন যখন চলে আসছে এটাকে আমরা টেনে যতটুকু দরকার ব্যালেন্স করে দিলাম। এতটুকু কাজ তো নিশ্চয়ই আমরা করতে পারলাম। এখন আমরা ডেটা এন্ট্রি করব। প্রথমেই ছিল স্টুডেন্ট 1, তারপর রয়েছে স্টুডেন্ট 2, তারপর রয়েছে স্টুডেন্ট 3, তারপর রয়েছে স্টুডেন্ট 4। তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিনটা? হ্যাঁ, এই যে দেখো আমাদের বাম দিকে আমার লেখাগুলো উঠছে। স্টুডেন্ট 5, এভাবে 10 জন স্টুডেন্টে আছে, আমি এখানে 5 জন স্টুডেন্টের জন্য করছি। অ্যাটেন্ডেন্স দেওয়া আছে, তোমরা কিন্তু কাজ করার সময় 10 জনের জন্যই কাজ করবে। 102, ওর জন্য দেওয়া আছে 85, স্টুডেন্ট 3 এর জন্য দেওয়া আছে 105, স্টুডেন্ট 4 এর জন্য দেওয়া আছে 99, স্টুডেন্ট 5 এর জন্য দেওয়া ছিল 92। তো এই স্টুডেন্টগুলোই আবার যখন ক্লাস 7-এ যাচ্ছে সেক্ষেত্রে তারা কিভাবে কাজ করছে আমি এটাকে একটু দেখি, কপি করে আমি এখানে পেস্ট করে কাজটাকে সহজ করতে পারি কিনা। দেখো কাজটা কিন্তু কপি পেস্ট করে আমি আবার সহজ করে নিলাম। এখান থেকে জাস্ট কপি করে আমি এখানে পেস্ট করলাম। আচ্ছা, তাদের অ্যাটেন্ডেন্স কি ছিল? প্রথম জনের ছিল 104, তারপরে ছিল 107, তারপরে আছে 108, এবং তারপরে রয়েছে 112, এবং পঞ্চম জনের জন্য রয়েছে 103। তো এই যে আমি তাদের অ্যাটেন্ডেন্সটাও দিয়ে দিলাম এবং তাদের স্টুডেন্টের নামগুলো দিলাম। এই লেখাগুলোকে আমি যদি এখন সবগুলোকে মাঝে নিয়ে আসতে চাই, এগুলো সাইডে থাকার জন্য দেখতে ভালো লাগছে না, পুরোটাকে সিলেক্ট করে নিয়ে আমি এখানে এদেরকে ইনডেন্ট, এটাকে বলা হয় হচ্ছে অ্যালাইনমেন্ট। এই যে মিডল অ্যালাইনমেন্টে দিলে ওরা মাঝে আসবে, রাইটে দিলে রাইটে যাবে, লেফটে দিলে লেফটে যাবে, জাস্টিফাইডে গেলে সবাই সমান হয়ে যাবে। তো আমি এখানে মিডল অপশনটা সেন্টারে ক্লিক করেছি, তাই দেখো সবগুলো লেখা এখন সেন্টারে চলে এসেছে। এখানে আমার আরেকটি বার আছে যার নাম হচ্ছে এফএক্স, এটাই মূলত আমার ফাংশন লেখার বার। তো আমরা জানি যে আমরা যখন কোনো একটি সাধারণ যোগ বিয়োগ করি ক্যালকুলেটরে, আমাকে জাস্ট একটা সংখ্যা লিখে প্লাস বাটনে চাপ দিয়ে আবার নেক্সট সংখ্যাটা লিখে ইকুয়ালে চাপ দিলেই অ্যান্সার চলে আসে। কিন্তু এখানে আমাদের যে পদ্ধতিটা সেটা কিছুটা ভিন্ন। সেটা কীরকম দেখো, আমি এখানে চাচ্ছি যে সে ক্লাস স্টুডেন্ট 1 যে ছিল সে 6 এবং 7-এ টোটাল কতদিন প্রেজেন্ট ছিল সেটা আমি জানতে চাই। এই কাজটা করার জন্য আমি এটাকে অটোমেটিকলি যোগ করতে পারি। আরেকটা অপশন হচ্ছে ফাংশন দিয়ে অথবা ফর্মুলা দিয়ে আমি যোগটা করতে পারি। দুটো ভাবে আমরা যোগ করতে পারি, সেটা আমি দেখাচ্ছি। স্প্রেডশিটে দুভাবে যোগ করা যায়। তো সেক্ষেত্রে আমি এই ঘরটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি প্রথমে এই ঘরটাকে সিলেক্ট করছি এবং তারপর আমি কন্ট্রোল বাটনটা চাপ দিয়ে এই ঘরটাকেও সিলেক্ট করে নিলাম। এখন আমি অটোসামে যদি যাই, ঠিক এইখানে আমি রেজাল্টটা দেখতে পাচ্ছি। তাহলে কিভাবে করব, আর যদি আমি সাম দিয়ে করি সেটা কিভাবে করতে পারবো? সো আমরা সরি, আমার সবগুলো ডেটাই এলোমেলো হয়ে গেল। আমি আবার একটু ঠিক করে নিচ্ছি। এরকম হবে আমরা যখন সফটওয়্যার দিয়ে কাজ করি, আমাদের একটু ভুলের জন্য বা একটু নাড়াচাড়ার জন্য অনেক সময় ডেটা এলোমেলো হয়ে যায়। ঠিক আছে, সো অটোসাম করার জন্য আমরা কি করব সেটা আমরা দেখব। আরও কিছু আছে, আমরা ফর্মুলা দিয়ে দেখব, সেটাও আমরা দেখব। সো অটোসামের এই যে দেখো এখানে যে অপশনটা রয়েছে অটোসাম, অটোসামে একটা ছোট্ট একটা তীর রয়েছে, সেই তীরে ক্লিক করলে আমরা কি কি দেখতে পারি? প্রথমেই রয়েছে সাম,
তারপরেই রয়েছে এভারেজ, তারপর রয়েছে কাউন্ট নাম্বার, টোটাল কয়টা সংখ্যা আছে, ম্যাক্সিমাম কত, মিনিমাম কত, এইগুলো কিন্তু কাজগুলো আমরা এই অটোসাম ফাংশন থেকে করতে পারছি। তো এখানে যদি আমরা সামে ক্লিক করি, যাকে যাকে আমি অ্যাড করতে চাই, যেমন দেখো এখানে এই সবগুলো আমার সিলেক্ট হয়ে আছে। আমরা যদি একটু এফএক্সে যাই, আমার ফাংশনটা যেটা ছিল সেটা হচ্ছে ইকুয়াল সাম D2 কোলন D7। D2 কোথায় আছে, এই যে D এবং 2 এইটা, এখান থেকে মাঝখানে কোলন দেওয়া বোঝায় এইখান থেকে এই পর্যন্ত, তাহলে D2 থেকে D7 নিশ্চয়ই এই পর্যন্ত। এই মধ্যে যতগুলো নাম্বার আছে সবাইকে আমরা এখন অটো সাম করব। এখানে যদি আমি সামে ক্লিক করি তাহলে দেখো প্রত্যেকের যোগফল কিন্তু এখানে একই সাথে একটা ক্লিকে চলে আসলো, দেখিয়ে দিল, তাই না? তাহলে একইভাবে এখানেও যদি আমি অটো সাম করি, আমি এখানে মাউস কার্সর নিয়ে আমি এখানে অটো সাম থেকে সাম অপশন করব। এখানে কেন করা যাচ্ছে না, কারণ আমি এখনো সিলেক্টই করিনি যে আমি আসলে কাকে সাম করতে চাই, কাকে যোগ করতে চাই। সো আমাকে আগে সেটা করে নিতে হবে। আবারও আমার লেখাগুলো চলে গিয়েছে, আমি আবার লেখাগুলোকে নিয়ে আসছি। এখানে ছিল কত, এখানে ছিল 102। সো আমাকে যেটা করতে হবে, আমি অটোসামে যাওয়ার জন্য আমাকে আগে সিলেক্ট করতে হবে যে আমি কাদের অটোসাম করতে চাচ্ছি। তো এই যে সিলেক্ট করলাম, ওদের অটোসাম করতে চাই, ওদের রেজাল্টটা আমি কোথায় দেখব, এখানে দেখব। এদের অটোসাম করতে চাই, এই যে অটোসাম অপশন থেকে আমি সাম ক্লিক করলেই এদের রেজাল্টটা কিন্তু দেখলাম। এখানে আমার যোগটা এসেছে 483 আর এখানে ছিল 534। তো এইভাবে একসাথে ক্লিক করে ডেটাগুলোকে সিলেক্ট করে আমি যোগ করতে পারি। এর বাইরেও আরও একটি অপশন রয়েছে, সেটি হচ্ছে আমরা ফাংশন অথবা ফর্মুলা দিয়ে যোগ করব। সেটি আমরা কিভাবে করব একটু দেখি। মনে করি আমি রেজাল্টটা এখানে দেখব, 102 আর 104কে আমি এখন কিভাবে যোগ করব। তো একইভাবে আমরা ইকুয়াল অবশ্যই দিতে হবে। আমরা যখন এক্সেলে কোনো যোগ বিয়োগ গুণ ভাগ করছি, ইকুয়াল সাইনটা অবশ্যই আমাকে অ্যাপ্লাই করতে হবে। তো এখানে আমি 102 আর 104 যদি লিখি, ও কিন্তু কিছুই বুঝবে না। যেটা বলছিলাম যে ক্যালকুলেটরের সাথে আমাদের এক্সেলের পার্থক্যটা এখানেই। আমরা এখানে ফাংশন বারে কি লিখতে পারবো, তার অ্যাড্রেসটা লিখতে পারবো, সেল অ্যাড্রেস। যেমন এই যে 102 এর জন্য আমার সেল অ্যাড্রেসটা ছিল B2 লিখতে হবে, তাহলে সে এই 102কে অ্যাড্রেস করতে পারবে। দেখো B2তে লেখার সঙ্গে সঙ্গে 102টা আমার কিন্তু এখানে সার্কেল হয়ে গেল। এখন এখানে আমরা মাঝখানে কি দিব, ওই যে বললাম কিবোর্ড থেকে আমাকে প্লাস সাইন, মাইনাস সাইন, অ্যাস্টেরিক অথবা স্ল্যাশ ইউজ করতে হবে। তো আমরা যেহেতু প্লাস করছি তো আমি প্লাস ইউজ করলাম। 104কে যোগ করব বলেছিলাম, 104 এর সেল নাম্বার কত, D এবং সেটা হচ্ছে 2। সো D2 এবং B2 এই দুজনকে আমরা এখন যদি যোগ করতে চাই, আমার এই ফাংশন বা ফর্মুলা বারে ইকুয়ালের পরে আমাকে এগুলো লিখে নিতে হচ্ছে। এখন যদি আমি এন্টার বাটন প্রেস করি, আমি কিন্তু এখানে রেজাল্টটা 206 দেখতে পাচ্ছি। তো দুটা পদ্ধতিতে আমি যোগ করা শেখালাম। এখন আমরা বিয়োগ করি, ঠিক আছে? একটা বিয়োগ করি, দেখি বিয়োগ কিভাবে করতে হয়। বিয়োগ করার ক্ষেত্রে একইভাবে আমরা আগেই কি দিয়ে নিব বলেছিলাম, ইকুয়াল সাইন থেকে আমরা জানি বিয়োগ করার ক্ষেত্রে বড় নাম্বারটা সবসময় আগে ইউজ করতে হয়। তো 107কে আমরা আগে ইউজ করব, যার অ্যাড্রেস হচ্ছে D3। তারপর আমরা লিখব মাইনাস লেখার পরে আমরা কাকে করব, সাবট্রাক্ট করব কাকে, 85কে। তারপর দেখো D3 মাইনাস B3 চলে আসলো, বড় সংখ্যাটা আমি আগে লিখেছি, আমার অ্যান্সার এসেছে 22। এখন আমরা মনে করি যে C3, আমি এই যে C3তে যে স্টুডেন্ট রয়েছে বা C4-এ যে স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্ট 3, এদেরকে আমি মাল্টিপ্লাই করব। তাহলে এই যে আমরা এখন মাল্টিপ্লাইটা কিভাবে করব, আগেই কি দিতে হবে, ইকুয়াল সাইনটা দেওয়ার পরে তারপরে আমাকে মাল্টিপ্লিকেশনটা করতে হবে। এইখানে আমি রেজাল্ট দেখতে চাই, সো এখানে ক্লিক করে আমি এখানে ইকুয়াল সাইন দিতে চাচ্ছি। ইকুয়াল সাইন দেওয়ার পরে এইটা এবং মাল্টিপ্লাই করার জন্য আমি কি ব্যবহার করব, ওই যে বললাম স্টার যে সাইনটা রয়েছে অ্যাস্টেরিক, ওকে ইউজ করছি। সো মাল্টিপ্লাই করলে এত বড় একটা রেজাল্ট আসছে, ঠিক আছে? একইভাবে আমরা ডিভিশন করব। ডিভিশন করার ক্ষেত্রে আমি এটাকে বড়টাকে আগে লিখছি। কোথায় ডিভিশনের রেজাল্ট দেখব, এই সেলে। তো এই সেলটাকে আগে সিলেক্ট করে ইকুয়াল দিচ্ছি, তারপর আমি বড়টাকে সিলেক্ট করলাম এবং দেন ডিভাইড স্ল্যাশ B5 ইকুয়াল। তো দেখতে পারলে শিক্ষার্থীরা কিভাবে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এত সহজে আমাদের এক্সেলের সাহায্যে করে ফেলতে পারছি।
এই কাজটা আমি যখন ক্যালকুলেটরে করতে পারবো, হয়তো আমি অভ্যস্ত বিধায় তাড়াতাড়ি হচ্ছে, কিন্তু এই যে এক্সেল ব্যবহার করে আমি একটু পরেই তোমাদেরকে দেখাবো একটা অপশন রয়েছে, যে অপশনটা দিয়ে আমরা অনেকগুলো যোগের কাজ জাস্ট একটা ড্র্যাগ দিয়ে করে ফেলতে পারি খুব সহজে, খুব অল্প সময়ে। এটা আমরা নেক্সট সেশনে গিয়েই দেখব। তাহলে শিক্ষার্থী, আমি আজকে তোমাদেরকে যা কিছু শিখালাম, যোগ বিয়োগ গুণ ভাগ, এই কাজগুলো কি তোমরা নিজেরা করতে পারবে? তোমরা এখন ফ্যাসিলিটেটরের সাহায্য নিয়ে এই কাজগুলোকে করে নিবে। তো আজকের সেশনে আমরা এগুলো দেখে নিলাম কিভাবে আমরা কাজ করলাম। আগামী দিনের জন্য আমাদেরকে কি করতে হবে, আরও কিছু স্প্রেডশিটের কাজ অনুশীলন করতে হবে। আর আমরা যে প্রথম সেশনে একটা গুগল ফর্ম পাঠিয়েছিলাম, সেই গুগল ফর্মের কাজটা তোমাদেরকে করে পাঠিয়ে দিতে হবে। আমরা ক্লাসে একদম শেষে চলে এসেছি। আমাদের একটি নীতিবিধানের বিষয় রয়েছে, যেটি হচ্ছে সাহস। সাহস হলো নির্দ্বিধায় ভয়, ব্যথা, বিপদ, অনিশ্চয়তা ও ভীতি মোকাবেলা করার ক্ষমতা। সো আমরা আজকে সাহসের সাথে এক্সেল দিয়ে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগের কাজগুলো এখন করব, এবং বাসাতেও আমরা প্র্যাকটিস করব। আগামী ক্লাসের জন্য আমি স্বাগত জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।